আসসালামু আলাইকুম। আমাদের সাথে আজকে আরো একজন শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে আমাদের এই বিশেষ পডকাস্ট অনুষ্ঠানে, যেখানে আমরা আমাদের সেকেন্ড টাইমার বা থার্ড টাইমারদের উদ্দেশ্যে আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের প্রস্তুতিমূলক কথাবার্তা তারা শেয়ার করে। তো আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছে আমাদের এই শিক্ষার্থী, আমাদের নানজিবা ফাইরুজ মৃদুলা। তো মৃদুলা হচ্ছে এবছর আমাদের সাথে ঢাকা নার্সিং কলেজে চান্স পেয়েছে, এবং ঢাকা নার্সিং কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে তার নম্বর ছিল 136 এবং সে হয়েছে 47তম, অর্থাৎ 47তম স্থান অধিকার করে মৃদুলা হচ্ছে ঢাকা নার্সিং কলেজ চান্স পেয়েছে। সো প্রথমে আমি হচ্ছে মৃদুলার থেকে মৃদুলার পরিচয়টা একটু জেনে নিব, যেমন মৃদুলার বাসা কোথায়, কিংবা হচ্ছে মৃদুলার বেসিক ইন্ট্রোডাকশনটা একটু মৃদুলা আমাদের সাথে শেয়ার করবে। মৃদুলা। আচ্ছা, আমি নানজিবা ফাইরুজ মৃদুলা। এবার হচ্ছে সেকেন্ড টাইম নার্সিং ভর্তি পরীক্ষা দিয়ে আমি 47তম হয়েছি, ঢাকা নার্সিং কলেজে চান্স পেয়েছি। ভেরি গুড। আচ্ছা, আমাকে একটু প্রথমেই বলে নিবে যে তুমি তোমার জিপিএ নম্বর কত ছিল? আমার জিপিএ 5 ছিল। আচ্ছা, তার মানে হচ্ছে 50-এ 85 তোমার হচ্ছে জিপিএ ছিল। আচ্ছা, আমাকে প্রথমে একটু জানাও, সেটা হচ্ছে যে নার্সিং প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তুমি আসলে তোমার শুরুটা কিভাবে করেছিলে, এবং যেহেতু তুমি সেকেন্ড টাইমার সেক্ষেত্রে আমাদের একটু প্রথমবারের ঘটনাবলীও একটু যদি আমাদেরকে জানাতে আমাদের জন্য সুবিধা হতো। প্রথমবার আমি হচ্ছে নার্সিং এর প্রস্তুতি নিই নাই, দ্বিতীয়বার যখন মেডিকেলে চান্স পাই নাই তখন নার্সিং এর প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম। আর আমি হচ্ছে যখন নার্সিং এর প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম তখন ফেসবুকে সার্চ দিয়েছিলাম আর কি, নার্সিং রিলেটেড কোনো পেজ বা গ্রুপ আছে কিনা, তখন আপনাদের পেজটা পেয়েছিলাম। আচ্ছা, তার মানে তুমি আমি যদি হচ্ছে ভুল না করি, যেহেতু তুমি বললে মেডিকেল চান্স না পাওয়ার পরে বা হচ্ছে মেডিকেল কোনোভাবে না আসার কারণে তুমি হচ্ছে নার্সিং এর জন্য অগ্রসর হলে, তো সেক্ষেত্রে একটু আমাকে বলবে যে তুমি কি আসলে তাহলে 12 ডিসেম্বরের পর থেকে নার্সিং এর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছো, রাইট? জি। আচ্ছা, এখন আমাকে একটু বলবা, সেটা হচ্ছে যে এই 12 ডিসেম্বর পর্যন্ত তোমার যে প্রস্তুতি ছিল সেটা ছিল মেডিকেলের জন্য। তো সেই মেডিকেলের প্রস্তুতি থেকে টার্ন ওভার করে নার্সিং এর জন্য প্রস্তুতির এই জার্নিটা আসলে তোমার কাছে কেমন ছিল? কতটা কঠিন মনে হয়েছে বা সহজ মনে হয়েছে, এই বিষয়টা যদি একটু জানাতে। নার্সিং এর প্রশ্ন আমার কাছে খুব ইজি লেগেছিল। আগের প্রশ্নগুলো যেগুলো দেখেছিলাম ওগুলো মনে হয়েছিল অনেক ইজি, তো আমার মনে হয়েছিল যে আমার চান্স হয়েই যাবে। আর আপনারা যে ফ্রি পরীক্ষাগুলো নিতেন ওগুলোতে সবসময় আমার 75 আপ থাকতো। আচ্ছা, 75 মার্কস থাকতো। ভেরি গুড। আচ্ছা, এখন আমাকে একটু বলো যে প্রথমে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে মেডিকেল মিস হওয়ার ক্ষেত্রে তোমার আসলে সব থেকে বড় ল্যাকিংসটা কি ছিল, আর নার্সিং এ 47তম হওয়ার ক্ষেত্রে তোমার সব থেকে মানে স্ট্রেংথ পয়েন্ট কোনটা ছিল? মেডিকেলে চান্স না হওয়া সব থেকে মেইন পয়েন্ট ছিল হচ্ছে আমি রেগুলার ছিলাম না। কিছুদিন পড়তাম, হতাশ হয়ে যেতাম। এরপর নার্সিং যখন দিলাম, আমি তো এনইউতে ভর্তি ছিলাম, যদি নার্সিং এ না আসতাম এনইউতেই থাকতে হতো। আমি এনইউতে থাকতে চাই নাই, তো এই কারণে আমি ভাবলাম যে যাই হয়ে যাক না কেন আমি নার্সিং এর জন্য শেষ পর্যন্ত চেষ্টাটা করে যাই। আমি খুব বেশি পড়ি নাই, কিন্তু আমি শেষ পর্যন্ত চেষ্টাটা করে গিয়েছিলাম, এটাই নার্সিং এ চান্স পাওয়ার কারণ ছিল। আচ্ছা, তার মানে শেষ পর্যন্ত তুমি চেষ্টা করে গিয়েছো। তাহলে আমি যদি ভুল না করি, তাহলে তোমার মেডিকেলের জন্য তুমি যেই ভুলটা করেছো সেটা আবার নার্সিং এর জন্য করোনি, এমন কিছু? জি। আচ্ছা, সো এখান থেকে আমরা যে জিনিসটা ফাইন্ড আউট করতে পারলাম সেটা হচ্ছে যে তোমার মূলত ধারাবাহিকতা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে কোনো কিছুতে চান্স পাওয়ার ক্ষেত্রে, এবং আমরা বিশ্বাস করি তুমি যদি মেডিকেলের ক্ষেত্রে ধারাবাহিক থাকতে পারতে হয়তো বা তোমার মেডিকেল হয়ে যেত। কোনো সমস্যা নেই, আমাদের তকদির যেখানে আছে আমরা সেখানেই যাব। সো আমাকে যদি একটু বলতে যে এই মুহূর্তে ধরো কোনো একজন শিক্ষার্থী, বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে এইচএসসির পরে কিংবা হচ্ছে সেকেন্ড টাইম হিসাবে অনেকেই মেডিকেলের জন্য প্রস্তুতি নেয়। সো আমাকে যদি একটু বলতে যে আসলে একজন নার্সিং ড্রিমার্স বা হচ্ছে একজন নার্সিং যে ড্রিম করছে বা স্বপ্ন দেখছে, তারা আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ইতিমধ্যে সেকেন্ড টাইমার হয়ে গিয়েছে, তার আসলে কিভাবে প্রস্তুতি নেওয়া শুরু করা দরকার তোমার ভাষ্য মতে কি মনে হয়? রেগুলার থাকা উচিত, প্রথম থেকে একদম অনেক বেশি না পড়তে পারলেও রেগুলার থাকা উচিত। আর নার্সিং এর প্রশ্ন তো অনেক ইজি হয়, আমাদের বারো অনেক ইজি হয়েছিল, তো প্রশ্ন নিয়ে এত ভয় পাওয়া দরকার। আর ওখানে তো নেগেটিভ মার্ক নেই, এটা হচ্ছে সব থেকে বড়। রাইট, নেগেটিভ মার্ক নেই, এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা, এখন আমাকে যদি একটু জানাতে যে তোমার ধরো কোনো কারণে হয়তো বা মেডিকেলে তোমার হয়নি, সেখান থেকে তুমি নার্সিং এর জন্য এসেছো। সো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই হয়তো বা নার্সিং এর ক্ষেত্রে যে বিষয়টা বলে যে নার্সিং কথার টোনেই হয়তো অনেক সময় বোঝা যায় যেটা কিভাবে বলছে। সো সেই জায়গা থেকে তোমার কাছে কি মনে হয় যে একজন শিক্ষার্থী যার মূল লক্ষ্য হচ্ছে মেডিকেল সেক্টরে কিংবা হেলথ সেক্টরে কাজ করা, সেক্ষেত্রে তার মেডিকেল বলো, নার্সিং বলো, ফার্মাসিস্ট বলো, বায়োকেমিস্ট্রি, যা কিছুই হোক না কেন, হেলথ সেক্টরে থাকার ক্ষেত্রে নার্সিং অপশনটা আসলে কতটা তার কাছে গুরুত্বপূর্ণ বা কতটা যুক্তিযুক্ত অন্যদের কথা উপেক্ষা করে? আমি হচ্ছে প্রথমবার নার্সিং আসতে চাই নাই, কারণ সবাই নার্সিং কে হেয় করতো। তো দ্বিতীয়বার যখন আসলাম না, কিন্তু আমার হচ্ছে মেডিকেল সেক্টরে যাওয়ার ইচ্ছা ছিল। আমি কোনোভাবে এনইউতে ইংলিশে ছিলাম, তো ওখানে কোনোভাবে আমার মন বসতো না।
আমার মনে হয় যারা হচ্ছে আসলেই মেডিকেল সেক্টরে আসতে চায় ওরা নার্সিং আসতে পারে। মানে অনেকেই তো হেয় করবে, অনেক অনেক রকম কথা বলবে, আমাকেও বলে, আমাকেও বলছে, এখন আর এগুলো আমি গায়ে মাখি না। রাইট, গায়ে না মাখাটাই গুরুত্বপূর্ণ, কারণ এই মানুষগুলোই যখন হচ্ছে আগামীকালকে গিয়ে সরকারি নার্সিং এ দেখবে, মানে সরকারি মেডিকেল কলেজগুলোতে গিয়ে দেখবে, হাসপাতালগুলোতে যে একজন ভালো নার্স নেই, তখন কান্নাকাটি করবে, হ্যাঁ সরকারের দোষ, কেন একজন ভালো নার্স নেই। অথচ এখন একজন ভালো নার্স বা একজন ভালো শিক্ষার্থী যদি নার্সিং এর জন্য যায়, তখন নাকটাকে ঠিক মানে অর্ধেক কেটে তারপরে হচ্ছে জিজ্ঞেস করে, হ্যাঁ কি তুমি হচ্ছে মেডিকেলে চান্স পাওনি, মানে তখন তুমি কোনো কারণে মিস করেছো, তোমার কি কষ্ট তার থেকে কয়েক গুণ কষ্ট তার মধ্যে দেখা যায়, এবং তুমি যে নার্সিং এ চান্স পেয়েছো তার জন্য তার আরো কষ্ট হয়। সো এই মানুষগুলোই আসলে ভবিষ্যতে সাফার করে, এবং তাদের কারণেই বাংলাদেশ আসলে এই অবস্থায়। যাই হোক, সেদিকে আমরা যাবো না। তবে আমি তোমার থেকে একটু জিজ্ঞেস করবো যে বিব্রেনারের ক্ষেত্রে তোমার আসলে কোন জিনিসটা সব থেকে বেশি হেল্পফুল ছিল, এবং আমি যদি তোমাকে একটা ছোট্ট সহজ উদাহরণ দেই, যেমন মেডিকেলের ক্ষেত্রে তোমার আসলে সব থেকে স্ট্রেংথ পয়েন্ট কোনটা ছিল, হয় না যে আমাদের অনেক সময় মনে হয় যে হয়তো বা চান্সটা হয়ে যাবে, সো সেখানে কি তুমি রেগুলার ছিলে না, এটা তো আগেই বলেছো যেটা উইকনেস, বাট কোন জিনিসটা তোমাকে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি পুশ করেছে বা মনে হয়েছে যে না মেডিকেল হয়ে যেতে পারে, ওই জিনিসটা হয়তো বা কোনো কারণে তুমি মিস করে ফেলেছো, এরকম কোনো কিছু আছে কি? মেডিকেলের ক্ষেত্রে মানে আমি যে পরীক্ষাগুলো দিতাম, আমি পরীক্ষাও রেগুলার দিতাম না, মাঝে মাঝে মিস দিতাম, কিন্তু আমি পরীক্ষা মানে ভালোভাবে পড়ে যখন পরীক্ষা দিতাম তখন কিন্তু আমার নাম্বার 70-র আশেপাশেই থাকতো। আমি বুঝতে পারতাম যে আমার পড়াটা ঠিক আছে, কিন্তু আমি রেগুলারিটির কারণে আসলে চান্সটা পাই। তার মানে ধারাবাহিকতা তোমার জন্য বড় একটা ফ্যাক্টর। আচ্ছা, এখন এই পরীক্ষার কথাটাই আমি আসলে তোমার থেকে শুনতে চাচ্ছিলাম। তাহলে এখন আমাকে একটু বলবা যে বিব্রেইনারের পরীক্ষা সিস্টেম বা এক্সাম সিস্টেমটা তোমার কাছে আসলে কেমন লেগেছে? যেমন আমরা কিন্তু তোমাদের পরীক্ষা শুধু পরীক্ষা নেই না, পরীক্ষার সাথে আমাদের যে এক্সপ্লানেশন গুলো থাকে সেটা কিন্তু অনেক বড় থাকে, এবং সেখানে প্রত্যেকটা জিনিস আমরা কাজ করি কোনো একটা টপিক বেস। অন্যান্য ক্ষেত্রে যেটা হয় আমরা জানি না, বাট আমরা যখন প্রশ্ন তৈরি করি বা প্রশ্ন তোমাদেরকে দেই, তখন আমরা হচ্ছে টপিক বেস প্রশ্ন তোমাদেরকে দেই, এবং সেখানে উত্তরে তোমরা দেখবা যে অনেক টপিক কভার হয়ে থাকে। সো এই এক্সাম সিস্টেমটা তোমার কাছে আসলে এই স্বল্প সময়ে কেমন লেগেছে একটু যদি বলতে। এক্সাম সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, কারণ আমি নার্সিং এর জন্য হচ্ছে বাসা থেকেও তেমন একটা চাইতো না যে আমি নার্সিং এ যাই, তো আমাকে টাকাও দিবে না, কোচিং আমি ভর্তি হতে পারি না। আপনাদের ফ্রি পরীক্ষা নিয়েছিলেন, এটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। আমি কিন্তু বিব্রেইনারের কোনো এক্সাম মিস দিই নাই, প্রত্যেকটা এক্সাম দিয়েছিলাম, এবং ওগুলোতে বলেছিলাম তো আমার 75 মানে 75 উপরে আসতো। আর হচ্ছে এক্সপ্লানেশন যেগুলো দিতেন ওগুলো আমি একবার করে পড়ে নিতাম। আর আপনারা লাস্টের দিকে কিছু ক্লাস নিয়েছিলেন, ওইখানে ওই ক্লাসগুলোতে হচ্ছে আপনারা যে টপিক গুলো বলতেন ওগুলো আমি হচ্ছে লাস্টের দিকে এসে পড়ে নিতাম। বাহ, ভেরি গুড। এটা আসলে মানে বড় একটা বিষয়, এবং তুমি যেখানে তোমার মেডিকেলের সময় হচ্ছে যে জিনিসগুলো মিস করেছো, সেই জিনিসগুলো নার্সিং এর ক্ষেত্রে তোমার ডেডিকেশনের কারণে তুমি খুব সুন্দরভাবে মানে 100% কমপ্লিট করতে পেরেছো। ভেরি গুড। আচ্ছা, এখন আমাকে যদি একটু বলতা যে ধরো তুমি একজন নার্সিং প্রস্তুতি নেওয়ার জন্য একজন শিক্ষার্থী, তুমি 47তম হওনি, তুমি চান্সও পাওনি, কিন্তু তুমি হচ্ছে এই মুহূর্তে আরেকবার তোমাকে পরীক্ষা দিতে হবে। সো এই জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে হয়তো বা 6-7 মাস সময় হাতে আছে, একজন শিক্ষার্থী হিসেবে তোমার আসলে কি পয়েন্ট অফ ভিউ, যে কি করা উচিত, আসলে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত? ধারাবাহিকতা তো অবশ্যই আছে, বাট তার কি আমাদের সাথে যুক্ত হওয়া উচিত কিনা, কিংবা হচ্ছে আমাদের সাথে যুক্ত হলে আমাদের যে বইগুলো পাবে, আমাদের যে কোর্সের বিভিন্ন ম্যাটেরিয়ালস পাবে, সেগুলো তাকে আসলে সহায়তা করতে পারবে কিনা? কোর্সের ম্যাটেরিয়াল ব্যাপারে তো আসলে আমি বলতে পারবো না, কারণ আমি তো হচ্ছে পেইড ব্যাচে ছিলাম না। কিন্তু আপনাদের ফ্রি ক্লাসগুলা, ফ্রি এক্সাম গুলা দিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মনে হয় আপনাদের কোচিং এ থাকলে যে কেউই হচ্ছে মানে একটা ভালো র্যাঙ্ক করতে পারবে। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এবার আমাকে যদি একটু বলতা যে ইন টোটাল তোমার কাছে নার্সিং ভর্তি পরীক্ষা বা নার্সিং সম্পর্কে তোমার ইন টোটাল একটা ওভারভিউ যদি আমাদেরকে দিতে, যেটা আসলে শিক্ষার্থীদের হেল্প করবে। যেমন অনেক সময় হয় না যে তুমি যেহেতু নিজেই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছিলে, সো একটা কমন প্রশ্ন আমাদের থাকে যে আমরা কি হচ্ছে অনার্স করব নাকি নার্সিং করব, কোনটা আমার জন্য বেশি ভালো হবে। সো তোমার থেকে আমি এটাই জাস্ট শুনতে চাইবো যে অনার্স করব নাকি আমি নার্সিং এ যাব। প্রথম কথা হচ্ছে যদি মেডিকেল সেক্টরে আসতে চায় তাহলে নার্সিংটা করা উচিত, তাহলে নার্সিং এ এসেও দেখে অনেকে হতাশ হয়ে যায়, পরিবারের চাপে আসে। পরিবারের চাপে আসলে আসার দরকার নাই, যদি ইচ্ছা থাকে, নিজের ইচ্ছা থাকে, তাহলেই আসতো। আমার ব্যাপারে আমার পরিবারের তেমন একটা ইচ্ছা ছিল না, কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল, তাই আমি এসেছি আর কি। আচ্ছা, এটা বোঝা গেল। তবে মানে ধরো একজন শিক্ষার্থী যার হচ্ছে দুইটা সেকশনই, তার মানে অপশনই আছে, তার পরিবার তাকে হচ্ছে বলছে যে তুমি নার্সিং এও যেতে পারো, কিংবা হচ্ছে তুমি অনার্সেও যেতে পারো, এটা আফটার ইউ। তো ওই ক্ষেত্রে আসলে একজন শিক্ষার্থীর মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসলে কিছু জিনিস মাথায় রাখা উচিত।
যেমন নার্সিং এ হচ্ছে চাকরি পাওয়া হচ্ছে একটু ইজি, কিন্তু অনার্স থেকে কিন্তু চাকরি পাওয়া অনেক কঠিন। আর অনার্সে তো হচ্ছে মানে এনইউতে তো সেশন জট থাকে, নার্সিং এ তো ওটা থাকে না। এইসব দিক বিবেচনা করে আমার কাছে মনে হয় নার্সিংটাই ভালো। আচ্ছা, এবং এই ব্যাপারে আমি যদি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যেহেতু নার্সিং এর ক্ষেত্রে এটা সমন্বিত একটা পরীক্ষা, একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় বা হচ্ছে নির্দিষ্ট একটা সেকশনের আন্ডারে হয়ে থাকে, যে কারণে হচ্ছে এই বিষয়গুলো অনেক সহজে সমাধান হয়, যেটা আবার অনার্সের ক্ষেত্রে বা আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পসিবল না। তো আমি মৃদুলার সাথেই তাল মিলাবো যে তুমি যদি হচ্ছে একজন দ্রুত চাকরি পেতে চাও, দ্রুত পরিবারের হাল ধরতে চাও, সেক্ষেত্রে তোমার জন্য কিন্তু সব থেকে ভালো অপশন হচ্ছে কি নার্সিং। ঠিক আছে, ধন্যবাদ মৃদুলা তোমাকে। যেহেতু তুমি হচ্ছে ঢাকা নার্সিং এ চান্স পেয়েছো, আমাদের সাথে অবশ্যই তোমার দেখা হবে আমাদের যখন সংবর্ধনা অনুষ্ঠান হবে ছোট করে, তখন। বাট তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং আজ থেকে ঠিক 1 মাস পর, যেহেতু আজকে হচ্ছে এপ্রিলের 6 তারিখ, তো মের 6 তারিখ তোমার হচ্ছে ওরিয়েন্টেশন হবে, নাকি? জি। তো এই 1 মাস লাইফের সব থেকে কম বিজি সম্পন্ন দিনগুলো পার করে ফেলো। এরপরই হচ্ছে আর কখনো বিছানে ফেরার সুযোগ থাকবে না। এরপর থেকে হয় পড়াশোনার চিন্তা, না হলে ক্যারিয়ারের চিন্তা, না হলে ভবিষ্যৎ জীবনের চিন্তা, কোনো না কোনো চিন্তা তোমার সাথে থাকবেই। তো এই 1 মাস এবং পরবর্তী জীবন প্রত্যেকটা সময়ের জন্য তোমার অনেক অনেক শুভকামনা রইল। তোমার পরিবারের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে সালাম জানাবে, এবং অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করবে, এবং সবসময় ভালো থাকবে। এবং অবশ্যই আমরা যেটা বলে থাকি, একজন মানবিক নার্স হওয়ার ক্ষেত্রে অবশ্যই সব থেকে আগে তোমার পা রাখবে। ঠিক আছে? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম।